কনসেপ্ট থেকেই 60% প্রশ্ন হয়েছে প্রিলিমিনারিতে। আজকের ক্লাস করার পর আর জীবনে ভুল হবে না, আপনি ভুলতে চাইলেও বলতে পারবেন না। লগের অঙ্ক সলভ করার সময় প্রথম কাজ কি জানেন? প্রথম কাজ হচ্ছে লগ তুলে দিতে হবে, লগকে ভ্যানিশ করে দিতে হবে। তাকান, ভ্যানিশ, এই জন্য নাম দিছি ভ্যানিশিং মেথড। আরো 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 কারণ আছে, আজকের ক্লাসের নাম কেন ভ্যানিশিং মেথড দিছি এটা আমি বুঝাবো একটু পরে, একটু আস্তে আস্তে আসবে। লগের অঙ্ক করার প্রথম কাজ হলো লগকে ভ্যানিশ করতে হবে। তার মানে হচ্ছে, একটু তাকান প্লিজ, এই লগারিদমটাকে যদি আমি, এই লগারিদম সমীকরণকে যদি আমি লগ তুলে দিয়ে প্রকাশ করতে চাই, সবাই মনোযোগ দেন, এই জায়গাতেই অনেকে ভুল করে, এই জায়গাতেই অনেকে ভুল করে, ইভেন অনেকে মনে রাখতে পারে না। হ্যাঁ, দেখেন, লগ তুলে দিয়ে যদি আমি এটাকে প্রকাশ করি তাহলে কিভাবে প্রকাশ করব? এই লগারিদম তুলে দিয়ে, মানে লগ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু এন হলে পড়তে হবে এইভাবে, লগ এ বেজ এক্স, লগ এ বেজ এক্স ইকুয়াল টু এন। তাই লগ এ বেজ এক্স ইজ ইকুয়াল টু এন হলে এই জিনিসটা থেকে লগ তুলে দিয়ে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এদিকে তাকাবেন প্লিজ। এই জিনিসটা থেকে যদি আমরা লগ তুলে দেই তাহলে এই জিনিসটাকে প্রকাশ করা যাবে এইভাবে। তাকান, এই লগের পাশে যে আছে, সবসময় এটা ফলো করবেন, লগের পাশে যে থাকবে তাকে লিখবেন আগে। প্রথম কাজ হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে লিখবেন। তাহলে লগের পাশে কি আছে? লগের ঠিক পাশে, ইমিডিয়েট পাশে, লগের পাশে আছে এক্স, তাহলে আপনি লিখবেন এক্স। এইবার এই ইকুয়াল সাইনটা এখানে দিবেন। এই কাজটুকু করতে পারবেন না? অবশ্যই পারবেন। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে লগের লগ তুলে দিচ্ছি, মানে এই লগারিদম থেকে লগ তুলে দিলে এই জিনিসগুলোকে কিভাবে প্রকাশ করা হয়, এই কনসেপ্ট থেকেই 60% প্রশ্ন হয়েছে প্রিলিমিনারিতে। এই জন্য এই কনসেপ্টটা ভালো করে বোঝা জরুরি, বুঝছেন? দেখেন, তাহলে প্রথম কাজ হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে লিখবেন, লিখে ইকুয়াল সাইন দিবেন। এই যে ইকুয়াল আছে, ইকুয়াল দিলেন। এইবার এদিকে তাকান প্লিজ, মনোযোগ দেন। এই যে লগের ভিত্তিতে যে আছে না, এই লগের ভিত্তিতে যে থাকবে, এখানে যেই থাক, লগের ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে চলে যাবে। এদিকে তাকান, লগের ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে যায়, এখানে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। আমি এইভাবে মনে রাখি, অনেকে অনেকভাবে মনে রাখতে পারে, কিন্তু আমি একটু পরে দেখাবো যে অন্যান্য ভাবে মনে রাখলে পারে কি কমপ্লেক্সিটি তৈরি হতে পারে পরীক্ষার হলে। তাকান, তাহলে লগের ভিত্তিতে যে থাকবে সে এই পাশে চলে যাবে, ওই পাশে যে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তার মানে এই এ চলে যাবে এই পাশে, ইকুয়াল সাইনের এই পাশে, মানে এখানে এই পাশে যে যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। কাকে পাইছে? এন কে পাইছে, তাহলে এ যে এন কে ঘাড়ের উপর তুলে নিল। ঘাড়ের উপর তুলে নেওয়া মানে পাওয়ার আকারে তুলে নেওয়া। তার মানে এরকম যদি থাকে, এই জিনিসটা থেকে লগ তুলে দিয়ে এইভাবে প্রকাশ করা যায়। বইয়ের সূত্র লেখা আছে দেখবেন, লগ এ বেজ এক্স ইকুয়াল টু এন হলে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন। অনেকে মুখস্থ করে এইভাবে, অনেকে মুখস্থ করে আগে পিছে কিছু না বুঝে, লগ এ বেজ এক্স ইকুয়াল টু এন হলে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, এরকম মুখস্থ করতেছে। আপনি জানেন এই সূত্র পরীক্ষায় আসছে। প্রশ্ন হচ্ছে, এরকম গণহারে মুখস্থ করলে, আগে পিছে কিছু না বুঝে বা টেকনিক মনে না রাখলে আপনি পরীক্ষা হলে কি ধরনের ঝামেলা পড়তে পারেন দেখেন। মনে করেন পরীক্ষায় দিয়ে দিয়েছে এরকম, দেখেন লগ এন বেজ এ ইজ ইকুয়াল টু এক্স, সাপোজ এরকম দিয়ে দিছে, বলছে এরকম হলে এখান থেকে লগ তুলে দিলে জিনিসটাকে কিভাবে প্রকাশ করা যায়। এখন যে ব্যক্তি খালি মুখস্থ করে গেছে লগ এ বেজ এক্স ইকুয়াল টু এন হলে এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন, ওর তো মাথায় খালি আছে এরকম লগ তুলে দিয়ে এরকম প্রকাশ করা যায়। ও তো আর এটা মাথায় নাই যে এগুলা অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে দিছে। দেখেন এক্স চলে গেছে, মানে এখানেই অ্যারেঞ্জমেন্ট চেঞ্জ করে দিছে। তাহলে এখন লগ তুলে দিলে আমি কি বলছি? আমি বলছি যে লগ তুলে দিয়ে প্রকাশ করার সময় কি করতে হবে? প্রথমে লগের পাশে যে আছে তাকে লিখতে হবে। তাহলে এবার লগের পাশে আছে এ, তাহলে আপনি এ লিখবেন, তারপর দিবেন ইকুয়াল। এবার এই ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে যায়, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, মানে পাওয়ার আকারে তুলে নিবে। তাহলে এবার ভিত্তিতে আছে কি? এন, তাহলে এন এই পাশে যায়, কাকে পাইছে? এন এই পাশে এক্স কে পাইছে, তাহলে এন যায় এক্স কে ঘাড়ের উপর তুলে নিবে। তা আমার কথা হচ্ছে যে এইভাবে তো আমার মুখস্থ করার দরকার নেই, আমি শুধু মনে রাখবো যে লগের পাশে যে আছে তাকে আগে লিখবো, তারপরে ইকুয়াল দিব, ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে যায়, যাকে পাবে ঘাড়ের উপর তুলে নিবে। এইটুকু কি মনে থাকবে না? তার মানে লগের অঙ্ক করার সময় আপনাকে প্রথমে লগকে ভ্যানিশ করতে হবে। তাহলে লগকে ভ্যানিশ করে কিভাবে লিখতে হয় এই কনসেপ্টটা আমাদের জানতে হবে, যে একটা লগারিদম থেকে যদি লগ তুলে দেই, লগ তুলে দিলে এই যে তিনটা জিনিস আছে, এইটা এইটা এবং এইটা, এই তিনটার মধ্যে অ্যারেঞ্জমেন্ট কি হবে। তাহলে কি হবে? লগের পাশে যে থাকবে তাকে আগে লিখবেন, লিখে ইকুয়াল দিবেন, ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে যায়, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। এই কনসেপ্টটুকু মনে থাকবে না? ওকে, আশা করি বুঝতে পারছেন। এইবার দেখেন এই সূত্র থেকে, এই কনসেপ্ট থেকে কত প্রশ্ন যে পরীক্ষা আসছে। আমি বললাম প্রিলিমিনারি পরীক্ষার 60% প্রশ্ন আসছে এই কনসেপ্ট থেকে। লগ তুলে দিব, লগ তুলে দিয়ে কিভাবে প্রকাশ করতে হয় দেখেন। এবার আমরা গাণিতিক সমস্যা সমাধান করা শুরু করছি। ওকে, দেখেন এবার প্রথমে দেখেন 1 নম্বর প্রশ্ন, এই যে প্রাথমিক বিদ্যালয় 19 সালে আসছে। হ্যাঁ, দেখেন এখানে কি বলছে, লগ 5 বেজ এক্স ইজ ইকুয়াল টু 3 হলে এক্স এর মান কত? তাকাবেন প্লিজ,
সহজ থেকে শুরু করতেছি, আস্তে আস্তে জটিলে যাব। লগ 5 বেজ এক্স ইজ ইকুয়াল টু 3। কিসের মান চাইছে তাকান, চাইছে এক্স এর মান। আচ্ছা এদিকে তাকান, তাহলে এক্স এর মান বের করতে গেলে প্রথম কাজ হচ্ছে লগ ভ্যানিশ করতে হবে। লগের অঙ্ক মানে লগের অঙ্কের শুরুই হলো লগকে সরাই দেওয়া। হ্যাঁ, লগের অঙ্কের কনসেপ্টই হচ্ছে লগের প্রথমে লগ সরাই শুরু করতে হবে, মানে লগকে ভ্যানিশ করতে হবে। তাইলে আমরা এখন এই লগকে সরাই দেওয়ার নিয়ম কি, এদিকে তাকান। এক্স বের করবো, তাহলে এক্স বের করতে হলে লগ তুলে দিতে হবে। লগ তুলে দেওয়ার নিয়ম কি, লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হয়। এবার লগের পাশে কি আছে, এক্স, তাহলে এক্স কে লিখবেন, লিখে ইকুয়াল দিয়ে দিবেন। এই যে প্রথমেই কাজটা করবেন, লগের পাশে যে থাকবে তাকে লিখবেন, লিখে ইকুয়াল দিয়ে দিবেন। এবার কি কাজ, এই ভিত্তিতে যে থাকবে সে এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে ভিত্তিতে আছে 5, এই 5 এই পাশে যাবে, এই পাশে যায় আছে 3, 3 কে ঘাড়ের উপর তুলে নিবে। তার মানে x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3, এটাই আমাদের উত্তর। তাহলে উত্তর হচ্ছে x ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 3। কিন্তু ভাইয়া এই 5 টু দি পাওয়ার 3 এইটার এরকম কিন্তু অপশন নাই, তাকান এদিকে। এই 5 টু দি পাওয়ার 3 এরকম কিন্তু অপশন নাই। তাহলে কি করতে হবে, এই 5 টু দি পাওয়ার 3 মানে কত, এই 5 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 125। তাহলে আমাদের উত্তর হচ্ছে 125। 125 অপশন আছে, এই বি নাম্বার অপশন, রাইট। তাহলে লগ তুলে দিয়ে কিভাবে প্রকাশ করতে হয় এইটুকু বুঝলে পারেই লগের 60% অঙ্ক কমপ্লিট। এখন একটু তাকান, এই যে 5 টু দি পাওয়ার 3 মানে যে 125, অনেকে আবার বলে যে ভাই 5 টু দি পাওয়ার 3 মানে যে 125, এটা যদি আমার মনে না থাকে, মনে না থাকলে সমস্যা নাই, প্রবলেম নাই। একটু তাকান, 5 টু দি পাওয়ার 3 মানে যদি 125, 5 টু দি পাওয়ার 3 মানে যদি 125 মনে না থাকে, তাহলে কি করবেন, এই 5 টু দি পাওয়ার 3 মানে কি, এখানে 5 টু দি পাওয়ার 3 মানে কি 3টা 5 গুণ আছে না, তাহলে আপনি 3টা 5 গুণ আকারে লাগবেন। এইবার আপনি গুণ করেন, 5 5 25 আর 5 25 125, তার মানে 3টা 5 গুণ করলে 125 হয়। কত হয়, 125। মুখস্থ থাকলে তো সমস্যা নাই, আর মুখস্থ না থাকলে আপনি আপনার মতো করে ভেঙে নেবেন। 3টা 5 গুণ করলে 5 5 25, 5 25 125, ব্যাস। 1 নম্বর কনসেপ্ট শেষ, 1 নম্বর অঙ্ক শেষ। 2 নম্বর দেখেন, এবার তাকান, এখানে কি আছে, log 10 বেজ x ইজ ইকুয়াল টু -1 হলে x ইকুয়াল টু কত। দেখেন এই অঙ্কটা করার আগে আপনাদেরকে আমি একটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে দেখেন, মনে করেন x টু দি পাওয়ার -3, তাকান একটু একটা জিনিস শেখেন। যদি কখনো কোনো সংখ্যা বা কোনো রাশির উপর যদি মাইনাস পাওয়ার থাকে, এই মাইনাস পাওয়ারকে মাইনাস সরায়ে কাজ করতে হয়। কোনো সংখ্যার উপরে মাইনাস পাওয়ার রাখলে পরে মাইনাস পাওয়ার রেখে কাজ করতে একটু টাফ হয়। এই জন্য আমরা কি করব, কোনো সংখ্যার উপরে যদি নেগেটিভ পাওয়ার থাকে, ওই নেগেটিভ পাওয়ারটাকে আমরা আগে পজিটিভ পাওয়ার বানায় ফেলবো। কোনো সংখ্যার উপরে নেগেটিভ পাওয়ার থাকলে ওই পাওয়ারকে পজিটিভ বানানোর নিয়ম হচ্ছে, তাকান প্লিজ, এখানে যা দেখতে পাবেন এই পুরো রাশিকে অনের নিচে লিখে দিবেন। এখানে যা থাকবে একদম সম্পূর্ণ রাশিটাকে অনের নিচে লিখে দিবেন। তাহলে আর এই মাইনাসটা দিবেন না। এই মাইনাসটা উঠানোর নিয়ম হচ্ছে এই পুরো রাশিকে অনের নিচে নিয়ে যাব আর মাইনাসটা তুলে দিব। কিন্তু বাকি যা যা আছে, মাইনাস বাদে যা যা থাকবে সব একদম অক্ষত থাকবে। তাহলে মাইনাস বাদে এক্স আছে, এক্স থাকলো, আর 3 আছে, 3 থাকলো, মানে এই জিনিসটা ইকুয়াল টু এত। কোন সংখ্যার উপর থেকে নেগেটিভ পাওয়ার সরাতে হলে এই পুরো জিনিসটাকে অনের নিচে নিতে হবে। এখানে যা যা আছে তাই তাই লিখে দিবেন অনের নিচে, কিন্তু এখানে মাইনাসটা দিবেন না। তাহলে যদি x টু দি পাওয়ার -7, এটা তাহলে কি হবে, তাকান, তাহলে এই পুরো জিনিসটাকে আপনি অনের নিচে নিয়ে যাবেন, শুধু মাইনাস বাদ দিয়ে লিখে দিবেন, মাইনাস বাদ দিয়ে যা যা আছে সব তাই লিখে দিবেন, ব্যাস, একেবারেই সিম্পল। এখন যদি x টু দি পাওয়ার -3/2 আসে, x টু দি পাওয়ার -3/2, তাহলে মাইনাস সরাতে হলে কি করবেন, কিছুই না, এই সম্পূর্ণ জিনিসটাকে অনের নিচে নিয়ে যাবেন, আর এখানে যেভাবে আছে সেইভাবে লিখবেন, শুধু মাইনাসটা বাদে, তার মানে 3/2 লিখবেন। x টু দি পাওয়ার -1/2, তাহলে এই মাইনাসটা সরাই কিভাবে লিখবেন, এই সম্পূর্ণটাকে অনের নিচে নিয়ে যাবেন, আর এই মাইনাস বাদ দিয়ে যেভাবে আছে সেইভাবে, তার মানে x টু দি পাওয়ার ½। ক্লিয়ার, বুঝা গেছে? আচ্ছা, এবার দেখেন, এখন আমরা এই অঙ্ক সলভ করব। তাহলে এখানে কি আছে, log 10 বেজ x ইজ ইকুয়াল টু -1। এখন আমি কি বলছি, কিসের মান বের করতে বলছি, x এর মান। তো x এর মান বের করতে গেলে প্রথমেই লগ সরাতে হবে। তাহলে আমরা কি শিখালাম একটু আগে, লগ সরানোর নিয়ম কি, এদিকে তাকান। লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। তাহলে লগের পাশে কি আছে, x, তাহলে x লিখবো, তারপরে ইকুয়াল সাইন দিয়ে দিব। এবার কি শিখাইছি, এই ভিত্তিতে যে থাকবে সে এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এই 10 ওই পাশে যায় এই -1কে ঘাড়ের উপর তুলে নিবে, তার মানে x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -1। এটাই আমাদের উত্তর। বাট এইভাবে অপশন নাই, তার মানে আমাকে এখন অপশনের মতো করে সাজাতে হবে। তাহলে আমি একটু আগে কি শিখালাম, কোনো কিছুর উপরে মাইনাস পাওয়ার থাকলে ওই মাইনাস পাওয়ারকে প্লাস বানানোর নিয়ম কি, এই সম্পূর্ণ রাশিটাকে অনের নিচে লিখতে হবে, এই যে অন,
আর এই পুরো 10 টু দি পাওয়ার এই মাইনাস বাদ দিয়ে যেভাবে আছে সেভাবে লিখবো, মাইনাস বাদ দিলে 1, তো 10 টু দি পাওয়ার 1 মানে তো 10 টু দি পাওয়ার 1 মানে তো 10ই, কারণ কোনো কিছুর উপর পাওয়ার 1 দিলে তো ওইটাই হয়। তার মানে x ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 10, আর 1 ডিভাইডেড টু 10 মানে হচ্ছে 0.1, 1 ডিভাইডেড টু 10 মানে কত 0.1, তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.1। এই যে 0.1, এ নাম্বার অপশন ইজ রাইট। ক্লিয়ার বিষয়টা? ওকে, এখন একটা জিনিস খেয়াল করেন, সবাই একটু তাকান। এখন এই 1/10 মানে যে 0.1, এটা না বুঝলে সমস্যা নেই, আপনি 1 কে 10 দিয়ে ভাগ করবেন, 10 দিয়ে ভাগ করুন। আমরা এগুলোও শেখাবো ক্লাসে, ছোট ছোট ক্যালকুলেশনে শেখাবো। আমাদের ক্লাসের প্রথম যেটা আসবে সেটা কি জানেন? প্রথম 5 থেকে 7টা ক্লাস, 5 থেকে 7টা ক্লাস আমরা নিব হচ্ছে ক্যালকুলেশনের উপর, যে একজন মানুষ পরীক্ষার হলে যায় ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন কিভাবে করবে, স্মার্ট ক্যালকুলেশন। এই ক্যালকুলেশনের উপরে আমাদের প্রথম 5 থেকে 7টা ক্লাস হবে। কাটাকাটি, তারপর হচ্ছে কিভাবে দ্রুত গুণ করা যায়, ভাগ করা যায়, হ্যাঁ, মানে ক্যালকুলেশনের উপর, মানে অঙ্ক ক্যালকুলেটর ছাড়া করতে হবে না, তাহলে ক্যালকুলেটর ছাড়াও যেন দ্রুত ক্যালকুলেশন করা যায়। প্রথম 5-7টা ক্লাস হবে শুধু এর উপরই। আচ্ছা, এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন, log 10 বেজ x ইকুয়াল টু -3, তাহলে log 10 বেজ x ইজ ইকুয়াল টু -3 হলে x এর মান কত? তাহলে আমি কি বলছি, এই টাইপের কোশ্চেন আসলে আপনার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে লগ তুলে দেওয়া, লগ তুলে দিতে হবে। আর লগ তুলে দেওয়ার নিয়ম কি? লগ তুলে দিতে হলে লগের পাশে যা থাকবে তাকে আগে লিখতে হবে। তাহলে লগের পাশে আছে x, তাহলে x লিখবেন, এখানে ইকুয়াল আছে ইকুয়াল দিবেন। এবার কি, এই ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে চলে যাবে, যাই যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এই 10 ওই পাশে যায় -3 কে ঘাড়ের উপর তুলে নিবে, তার মানে 10 টু দি পাওয়ার -3। তাহলে x ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -3, এইটাই আমাদের উত্তর। বাট এটা অপশনে নাই, তাহলে আমাকে অপশনের মতো করে সাজাতে হবে। তাহলে x ইকুয়াল টু কি লিখবেন? আমি কি বলছি, সবসময় এই মাইনাস পাওয়ার অ্যাভয়েড করার চেষ্টা করবেন। মাইনাস পাওয়ার আসলেও মাইনাস পাওয়ারকে প্লাস পাওয়ারে কনভার্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? তাই 10 টু দি পাওয়ার -3 মাইনাস পাওয়ারকে প্লাস পাওয়ারে কনভার্ট করার নিয়ম কি? এই সম্পূর্ণ জিনিসটাকে অনের নিচে নিয়ে যাবেন, এই পুরো জিনিসটাকে অনের নিচে নিয়ে যাব, আর এই মাইনাসটা বাদ দিয়ে দিব, ঠিক আছে? তাহলে 10 টু দি পাওয়ার 3, তাহলে 1 ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার 3। এখন বলেন তো 10 টু দি পাওয়ার 3 মানে কি জানেন? 10 টু দি পাওয়ার 3 মানে 1000, এটা বুঝতে হবে। 10 টু দি পাওয়ার 3 মানে কি? 3টা 10 গুণ আছে। খেয়াল করেন, x টু দি পাওয়ার 3 মানে কি জানেন? x টু দি পাওয়ার 3 মানে কি 3টা x গুণ থাকে না, তাই না? তাহলে 10 টু দি পাওয়ার 3 মানে 3টা 10 গুণ আছে, আর 3টা 10 গুণ করলে তো ভাই 1 1 1 গুণ করলে 1 হয়, আর 3টা 0, তার মানে 10 টু দি পাওয়ার 3 মানে হলো 1000। তাহলে 10 টু দি পাওয়ার 3 এর পরিবর্তে দিবেন 1000, তাহলে 1 ডিভাইডেড বাই 1000 মানে 0.001, তাহলে আমাদের উত্তর হচ্ছে 0.001। তাহলে 0.001 হচ্ছে সি নাম্বার অপশন। এবার তাকান, অনেকে বলে যে ভাই এই যে 1/1000 মানে যে 0.001, এটা মনে রাখতে পারে না, বলে যে ভাই মানে বিষয়টা হলো কি, আমি একটু বলি, দেখেন একটু তাকান, এই ছোট ছোট ক্যালকুলেশন গুলো আমরা দেখাবো, হ্যাঁ। এই যে 1/1000 মানে 0.001, এটা কিভাবে আসলো, এইগুলো বিষয়গুলো আমরা এক্সপ্লেইন করব, যাতে পরীক্ষার হলে কোনো কনফিউশন না হয়। কিভাবে দেখেন, মনে করেন 3 ডিভাইডেড বাই 1000, এটা কত হবে? অনেকে বলে যে ভাই আমি বুঝি না যে দশমিকের পরে এখানে কয়টা শূন্য হবে, এটা বোঝে না। খুবই সিম্পল, দেখেন, যখন কোনো একটা সংখ্যাকে আমি একের পরে কিছু শূন্য আছে এরকম কোন সংখ্যা দিয়ে ভাগ করব, মানে 100 দিয়ে ভাগ, অথবা 1000 দিয়ে ভাগ, অথবা 10,000 দিয়ে ভাগ, এরকম কোন একটা সংখ্যা দিয়ে ভাগ করব, সেক্ষেত্রে এদিকে তাকান, সেক্ষেত্রে উপরে যা থাকবে, হ্যাঁ, এটা তো দশমিক সংখ্যা হবে, কারণ উপরে ছোট নিচে বড় সংখ্যা, তার মানে এটা তো দশমিক সংখ্যা হবে, তাহলে আপনি দশমিক দিয়ে দিবেন, প্রথমে দশমিক দিলেন, আর এই উপরে যা থাকবে সেটাকে একটু দূরে লিখে দিবেন। উপরে যা থাকবে, এখানে 3 থাকলে 3, এখানে 7 থাকলে 7। এইবার এখানে কয়টা শূন্য দিবেন সেটা ডিপেন্ড করবে এই একের পরে কয়টা শূন্য আছে তার উপর। একের পরে যতটা শূন্য থাকবে এখানে, এদিকে তাকান, একের পরে যতটা শূন্য থাকবে এখানে এই দশমিকের পরে ততটা ঘর থাকবে, এটা খুবই ইম্পর্টেন্ট। দশমিক আগে দিয়ে দিবেন। এবার এখানে কত ঘর হবে, এই একের পরে যতটা শূন্য থাকবে এখানে ততটা ঘর হবে, তার মধ্যে উপরে যা থাকবে তাকে আগে লিখে নেবেন। তাহলে এখানে একের পরে শূন্য আছে 3টা, সুতরাং দশমিকের পরে ঘর হবে 3টা, তার মধ্যে এই একটা ঘর কিন্তু এখানে দখল করে আছে 3, তাহলে হবে মোট ঘর 3টা, তার মধ্যে একটা ঘর হয়ে গেছে, তাহলে আর ঘর লাগে কয়টা? এখানে আর লাগে 2টা, কারণ এক ঘর কিন্তু 3 দিয়ে পূরণ করছি, তাহলে আর লাগে 2টা ঘর, ওই 2টা ঘর মানে 2টা শূন্য, বুঝছেন? যেমন আপনি যদি বলি 7 ডিভাইডেড বাই, মনে করেন এই সংখ্যাটা, এটা কত হবে? এখন অনেকে কনফিউশন, ভাই এখানে দশমিকের পরে কয়টা শূন্য হবে? খুবই সিম্পল ভাইয়া, প্রথমে এই একের জন্য একটা দশমিক দিয়ে দিবেন, তারপরে উপরে যা থাকবে তাকে একটু দূরে লিখে দিবেন, এবার গুনবেন একের পরে কয়টা শূন্য, একের পরে এখানে কয়টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে দশমিকের পরে এখানে 5 ঘর হবে, তার মধ্যে এই 7 দিয়ে কিন্তু একটা ঘর পূরণ করছি, তাহলে এখানে হবে 5 ঘর, তার মধ্যে একটা ঘর পূরণ করছে কে? 7,
তাহলে 5 ঘর হতে হলে আরো 4 ঘর লাগে, ওই 4 ঘর মানে 4টা শূন্য। বুঝছেন? তার মানে এটার উত্তর এত। টেনশন করার দরকার নেই, আমরা এগুলোও শেখাবো ক্লাসে, একদম ছোট ছোট ক্যালকুলেশনও শেখাবো, যাতে আপনার মানে পরীক্ষার হলে বললামই তো যে প্রথম 5-7টা ক্লাস হবে শুধু ক্যালকুলেশনের উপর, যে কিভাবে ক্যালকুলেশন করবেন, কাটাকাটি করবেন দ্রুত ক্যালকুলেটর ছাড়া। এখন মনে করেন যে এখানে আসলো 13 ডিভাইডেড বাই, খেয়াল করেন এটা। এখন এখন কি লিখবেন? এই উপরে যা থাকবে দশমিক দিয়ে দিবেন, দশমিক দিয়ে দিবেন। উপরে যা থাকবে তাকে একটু দূরে লিখবেন। 13 আছে 13, এখানে যা থাকবে তাই। এবার একের পর এখানে কয়টা শূন্য? 1 2 3 4 4টা, তার মানে দশমিকের পরে এখানে 4 ঘর হবে। একের পরে যতটা শূন্য দশমিকের পরে ততটা ঘর, তাহলে এখানে 4টা শূন্য একের পরে, তার মানে 4 ঘর হবে। তার মধ্যে আপনি কিন্তু 2 ঘর অলরেডি, এই যে 1 3 একটা ঘর পূরণ করছে, একটা ঘর পূরণ করছে, তাহলে 4 ঘর হতে আরো 2 ঘর লাগে, সেই 2 ঘর মানে 2টা শূন্য, তার মানে এটা হচ্ছে 0.0013। আমার কথা কি বুঝছেন? বুঝছেন ব্যাপারটা? মানে এইগুলো আমরা শিখাবো। হ্যাঁ, এবার তাকান, মনে করেন এখানে আছে, মনে করেন যে 573 ডিভাইডেড বাই এরকম এরকম একটা সংখ্যা। এখন আর কনফিউশন হয় না কখনোই। হ্যাঁ, তাহলে এইটা সমান কত হবে? তাহলে আপনি প্রথমে এই 1-এর জন্য একটা দশমিক দিবেন সব সময়। এইবার উপরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা লিখে দিবেন একটু দূরে, 573 লিখে দিবেন। এবার গুনবেন একের পরে এখানে কয়টা শূন্য, একের পরে 1 2 3 4 5টা, একের পরে 5টা শূন্য, সুতরাং এই দশমিকের পরে মোট 5 ঘর হবে। তার মধ্যে এই 3 7 আর 5 3 ঘর কিন্তু পূরণ হয়ে গেছে, মোট ঘর হবে 5টা, তার মধ্যে 3 ঘর পূরণ হয়ে গেছে। আর কয় ঘর লাগে? 5 ঘর হতে আর 2 ঘর লাগে, সেই 2 ঘর হলো এই সামনে 2টা শূন্য, এটা হলো উত্তর। হ্যাঁ, এগুলোও শেখাবো আমরা একদম ধরে ধরে। তাহলে এখন আপনারা বলেন এখানে তাহলে কি হবে? এখানে দশমিক দিয়ে দিলাম, উপরে 1 আছে, 1 লিখে দিলাম একটু দূরে, একের পরে এখানে 3টা শূন্য, তার মানে দশমিকের পরে এখানে 3 ঘর হবে, তার মধ্যে 1 ঘর পূরণ করছে 1, তাহলে আরো 2 ঘর লাগবে, সেই 2 ঘর হচ্ছে সামনে 2টা শূন্য, তাই 0.001। আর ভুল হবে কখনো? কখনোই না। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। এরকম ছোট ছোট ক্যালকুলেশন আমরা দেখাবো, টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, নেক্সট, লগ 12 বেজ, লগ 12 বেজ x ইজ ইকুয়াল টু 4। বলছে x এর মান কত? তাহলে x এর মান বের করতে গেলে আগে লগ সরাতে হবে, প্রথম কাজ হলো লগ সরাতে হবে। তাই এই লগটা যদি সরাই দেই, লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে x, তাহলে আমরা x লিখবো, তারপরে ইকুয়াল আছে ইকুয়াল দিব। এবার এই ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে চলে যাবে, যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। এইভাবে মনে রাখবেন, তাহলে আপনার টেনশন করা লাগবে না কোনটা a কোনটা n কোনটা x। বুঝছেন? তাহলে এই 12 চলে যাবে এই পাশে, যায় 4কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে 12 যায়, এই 12 এই পাশে চলে যাবে, যাকে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে 12 এই পাশে যায় এই 4কে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে x = 12^4। এইভাবে অপশন আছে, এইভাবে অপশন রেখে দিছে। তো এইভাবে অপশন থাকলে সমস্যা কি? ওকে, 12^4, তাহলে উত্তর হচ্ছে এটা। নেক্সট, এইবার তাকাবেন, এই যে 46তম বিসিএস এ আসছে, log √8 বেজ x ইজ ইকুয়াল টু 3, 3×1/3। তাকান, আপনাদের দুইটা জিনিসের সাথে একটু পরিচয় করাই দিই। একটা হচ্ছে, এটা হচ্ছে বর্গমূল, এই চিহ্নটাকে বলা হচ্ছে বর্গমূল চিহ্ন, সবাই তাকাবেন। হ্যাঁ, আর এই যে এই কোলের মধ্যে, রুটের কোলের মধ্যে যদি 3 থাকে, এখানে 3, তাহলে এটাকে বলে ঘনমূল চিহ্ন। এটাকে কি বলে? ঘনমূল চিহ্ন। আচ্ছা, তাহলে এটা হচ্ছে বর্গমূল চিহ্ন, আর এটা হচ্ছে কি? ঘনমূল চিহ্ন। ওকে, আচ্ছা, তো এই বর্গমূল চিহ্ন, কোন সংখ্যার উপর থেকে বর্গমূল চিহ্ন তুলে দিতে হলে ওই সংখ্যার উপরে পাওয়ার হাফ দিতে হয়। হ্যাঁ, এটা মানে হচ্ছে পাওয়ার হাফ, পাওয়ারে হাফ যাবে। আর কোন সংখ্যার উপর থেকে ঘনমূল চিহ্ন তুলে দিতে হলে ওই সংখ্যার উপরে পাওয়ার 1/3 দিতে হয়। এই যে ঘন, এই 3-এর এই 3 হচ্ছে এই যেটা। তাহলে বর্গমূল চিহ্ন তুলে দিতে হলে পাওয়ারে হাফ দিতে হবে, ঘনমূল চিহ্ন তুলে দিতে হলে পাওয়ারে 1/3 দিতে হবে। যেমন আপনাকে যদি বলি √5, এই যে, তাহলে এই বর্গমূল চিহ্ন যদি তুলে দেই, তাহলে ভিতরে যে সংখ্যা আছে, এই ভিতরের সংখ্যার উপর এই বর্গমূল তোলার জন্য পাওয়ারে হাফ দিতে হবে। রুট মানে হচ্ছে, বর্গমূল মানে হচ্ছে পাওয়ারে হাফ। মনে করেন 7, ঘনমূল 7 যদি থাকে, তাহলে ঘনমূল চিহ্ন তুলতে হলে এই ভিতরে যে সংখ্যা আছে তার উপরে 1/3 দিতে হবে। তাহলে বর্গমূল চিহ্ন তুলতে হলে পাওয়ারে হাফ দিতে হয়, ঘনমূল চিহ্ন তুলতে হলে পাওয়ারে 1/3 দিতে হয়। এই কথাটা মাথায় রাখেন। দেখেন, তাহলে এখন আমরা কি বের করব? এখানে ভগ্নাংশ দেখে ভয় পাবেন না, ভয় পাবেন না। দেখেন একটু, এখানে আমরা x এর মান বের করব। তাহলে x এর মান বের করতে গেলে প্রথমে লগ সরাতে হবে, প্রথমে লগ সরাতে হবে। তাকান, আচ্ছা, এই যে 3×3/3, এই মিশ্র ভগ্নাংশকে আগে একটু আমরা সাইজ করে নিই। দেখেন তো, 3×3/3, এই মিশ্র ভগ্নাংশকে আগে আমরা সাধারণ ভগ্নাংশে কনভার্ট করি। কিভাবে করে? 3 3 এ 9, 9 সাথে 1 যোগ করলে 10, আর নিচে কত? 3, তার মানে এটা মানে হচ্ছে 10/3। তাহলে আরেক লাইন একটু লিখি, log √8 বেজ x ইজ ইকুয়াল টু 10/3, মানে এটাকে আমি ভাঙা লিখলাম।
এখন এক্স যদি বের করতে হয় তাহলে লগ সরাতে হবে। লগ সরাই কিভাবে লিখবো মনে আছে? লগ সরাই কিভাবে লিখতে হয়? লগের পাশে যে থাকে তাকে আগে লিখতে হয়। তাহলে লগের পাশে আছে এক্স, তাহলে এক্স লিখবো, তারপর ইকুয়াল দিব। এবার এই ভিত্তিতে যে থাকবে, এখানে যাই থাক সেটা এই পাশে চলে যাবে, যাই যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে √8 এই পাশে চলে যায়, 10/3 কে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে √8 যাবে এই পাশে, আর এই 10/3 কে ঘাড়ের উপর তুলে নিবে। বুঝতে পারছেন কিনা বলেন? এই √8 এর উপরে 10/3, ক্লিয়ার? ওকে, এবার দেখেন তাহলে এক্স এর মান হচ্ছে √8 টু দি পাওয়ার, খেয়াল করবেন প্লিজ, এক্স এর মান হচ্ছে √8 টু দি পাওয়ার 10/3, এটাই উত্তর। বাট এরকম অপশন নাই, তার মানে আমাকে এখন কি করতে হবে? অপশনের মতো করে সাজাতে হবে। তাহলে এখন আমি কি করব? এই 8 এর উপর থেকে এই রুটটা তুলে দিই। 8 এর উপর থেকে রুট তুলে দিলে 8 টু দি পাওয়ার হাফ, তাকাবেন প্লিজ, এই রুট তোলার জন্য 8 এর উপর হাফ, তার উপর আছে 10/3। মনে রাখবেন কোন একটা সংখ্যার উপরে যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, দেখেন এই 8 এর উপরে হাফও পাওয়ার, তার উপরে 10/3 পাওয়ার। কোন একটা সংখ্যার উপরে যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, সেক্ষেত্রে আপনাকে এই পাওয়ারে পাওয়ারে গুণ হয়। তার মানে এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে, তার মানে হাফ ইন্টু হচ্ছে 10/3। এখন দেখেন এই 2 দিয়ে 10 কে 5 বার যায়, তার মানে হচ্ছে 8, উপরে আছে 5, নিচে হচ্ছে 3। একটু নিচে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে 8 টু দি পাওয়ার 5/3, তার মানে এক্স এর মান হচ্ছে 8 টু দি পাওয়ার 5/3। বাট এরকমও কোনো অপশন নাই, এটাও কিন্তু উত্তর, বাট এরকম অপশন নাই। যখন দেখবেন এরকম অপশন নাই, তখন শিওর থাকবেন এই যে বেজে যে আছে একে আরো ভাঙা যায়, এই বেজে যে 8 আছে একে আরো ভাঙা যায়, নিশ্চিত থাকেন ভাঙা যায়। আর ভাঙা না গেলে তো এই যে নান উত্তর আছে, এই 8 কে ভেঙে আমি লিখতে পারি, এই 8 মানে আবার 2 টু দি পাওয়ার 3, এই 8 কে ভেঙে লেখা যায় 2 টু দি পাওয়ার 3, শিওর থাকবেন। যেহেতু এটা অপশনে নাই, তার মানে এখানে আরো ভাঙার সুযোগ আছে। 8 মানে 2 টু দি পাওয়ার 3, এই 8 এর পরিবর্তে 2 টু দি পাওয়ার 3, আর তার উপর আছে 5/3। আমরা কি পড়লাম? কোন সংখ্যার উপরে যদি এরকম মাল্টিপল পাওয়ার থাকে, তখন পাওয়ারে পাওয়ারে গুণ হয়, অর্থাৎ এই পাওয়ারের সাথে এই পাওয়ার গুণ হবে। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 5/3। এবার এই 3 আর এই 3 কেটে যাবে, তাহলে কি থাকছে? 2 টু দি পাওয়ার 5। তাহলে x ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 5। এই 2 টু দি পাওয়ার 5 আমাদের উত্তর, বাট 2 টু দি পাওয়ার 5 অপশনে নাই। এই 2 টু দি পাওয়ার 5 মানে 32, 2 টু দি পাওয়ার 5 মানে কত? 32। তাহলে x এর ভ্যালু হচ্ছে 32। তাহলে বি নাম্বার অপশন ইজ রাইট, x এর ভ্যালু 32। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পারছেন সবাই? হ্যাঁ, x এর ভ্যালু হচ্ছে 32। তাহলে 2 টু দি পাওয়ার 5 মানে 32। এবার তাকান, এবার তাকান, এই যে 2 টু দি পাওয়ার 5, মনে করেন এই 2 টু দি পাওয়ার 5, খেয়াল করেন প্লিজ, 2 টু দি পাওয়ার 5 এর ভ্যালু যে 32, এটা আপনার মনে নাই, তাহলে কি করবেন? তাহলে বের করা লাগবে না? এই এদিকে তাকান, এগুলো কিন্তু বেসিক বুঝতে হবে। 2 টু দি পাওয়ার 5, এই 2 টু দি পাওয়ার 5 আপনি বুঝতেছেন না যে এর মান 32, আপনার সরাসরি 2 টু দি পাওয়ার 5 এর মান যে 32, এটা মুখস্থ ভুলে যেতে পারেন, মনে নাও থাকতে পারে, কনফিউশন হতে পারে, তাই কি না? তাহলে কি করবেন? এই 2 টু দি পাওয়ার 5 কে ভেঙে লিখবেন, ছোট ছোট করে নেবেন। এই 2 টু দি পাওয়ার 5 মানে কি? 5টা 2 না? 5টা 2, তো এটাকে ভেঙে আমি কি লিখতে পারি না? 2 স্কোয়ার ইন্টু 2 স্কোয়ার ইন্টু 2। এখানে 5টা 2 আছে, এখানেও 5টা 2, দেখেন এই যে 2টা 2, এই যে পাওয়ার 2 মানে 2টা 2, এই যে 2টা 2, তাহলে 2টা 2 আর 2টা 2, 4টা 2 আর এই একটা 2, 5টা 2। এই 2 স্কোয়ার কত? 4, এই 2 স্কোয়ার কত? 4, এই হলো 2, 4 4 16, 16 দুগুণী 32, তার মানে 2 টু দি পাওয়ার 5 মানে 32। মানে যদি ভুলে যান, এখন বলবেন ভাই 2 টু দি পাওয়ার 5 মানে 32, এই কি কেউ ভুলে? এইটা না ভুললেও মনে করেন আপনার উত্তর ক্যালকুলেশন করেছে 2 টু দি পাওয়ার 7, এরকম হতে পারে না? 2 টু দি পাওয়ার 7 মানে তো 128, এটা কিন্তু অনেকের মনে নাও থাকতে পারে। তখন এই 2 টু দি পাওয়ার 7 মানে যে 128, এটা কি সে এভাবে রেখে চলে আসবে? ক্যালকুলেটর তো নাই, তাকে তো করতে হবে, তাই কি না? তাই 2 টু দি পাওয়ার 7 কে আপনি ভাঙবেন, এখানে 7টা 2, খেয়াল করেন প্লিজ, এখানে কয়টা 2? 7টা 2। তো 7টা 2 কে আমি এই যে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2, এই যে 3টা 2 আর 3টা 2, 6টা 2 আর এই একটা 2, 7টা 2। এই 2 টু দি পাওয়ার 3, 2 কিউব মানে 8, 2 কিউব মানে 8, আর হচ্ছে 2, এই 8 আর 8 গুণ করলে 8 8 64, 64 দুগুণী 128। আমার কথা হলো, আমার 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালুটা মনে নাও থাকতে পারে, মনে না থাকলে সেটাকে করতে হবে না। হ্যাঁ, এই ব্যাপারগুলো, এই যে ছোট ছোট ক্যালকুলেশন, এই ব্যাপারগুলো আমরা ক্লাসে দেখাবো। প্রথম 5-7টা ক্লাস হবে শুধু ক্যালকুলেশনের উপর, যে কিভাবে পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, আমি এইটুকু শিওর থাকেন যে আপনি এখানে একটা মানে অন্যরকম একটা সার্ভিস পাবেন, ঠিক আছে? এইটুকু আপনাদেরকে বলতে পারি। আচ্ছা, এবার দেখেন, আচ্ছা তাহলে এটা আমি বুঝাইতে পারছি যে এরকম যদি থাকে তাহলে কিভাবে করতে হবে। নেক্সট দেখেন, এবার তাকান, সবাই একটু মনোযোগ দিবেন। এখন আমরা পড়বো ভ্যানিশিং মেথড। তাকান প্লিজ, ভ্যানিশিং মেথড আজকে যে লেখছি, ভ্যানিশিং মেথড, ভ্যানিশিং মেথড। এই ভ্যানিশিং মেথড লেখার কারণ কি ছিল, এখন আমরা এটা বুঝবো।
আচ্ছা দেখেন, তাকাবেন প্লিজ, সবাই একটু মনোযোগ দিবেন। লগ এ বেজ রুট টু ইজ ইকুয়াল টু 1/6 হলে এর ভ্যালু কত? তাকান, এর ভ্যালু বের করতে বলছে। এ এতক্ষণ পর্যন্ত এক্স বের করছি, সেটা এখানে ছিল, এবার এ এখানে আছে, যেখানেই থাক যেখানেই থাক, আপনার এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আপনি বের করবেন কিসের মান? এর মান। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে লগকে ভ্যানিশ করতে হবে, লগ সরাতে হবে। লগ সরান, লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যা থাকবে তাকে আগে লিখতে হবে। লগের পাশে আছে 2, তাহলে আপনি 2 লিখবেন, সরি রুট 2। লগের পাশে যে থাকবে তাকে আগে লিখবেন, লগের পাশে আছে রুট 2, তাহলে রুট 2 লিখলেন। তারপর ইকুয়াল দিবেন, ইকুয়াল দিয়ে এই ভিত্তিতে যে থাকবে সে ওই পাশে চলে যাবে, যাই যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এ চলে যাবে ওই পাশে, ওই পাশে যাই 1/6 পুরোটাকে ঘাড়ের উপর তুলে নিবে। তার মানে এই পাশে যাই 1/6 কে ঘাড়ের উপর তুলে নিবে। এইটুকু বুঝছেন কিনা বলেন? ওকে, এখন আমাদের বের করতে হবে কিসের মান? সবাই তাকান, আমাদের বের করতে হবে এর মান। এই টুর উপর থেকে, এই টুর উপর এই রুট তুলে দেই, রুট তুলে দিলে টুর উপরে হাফ ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 1/6, তাই তো? এইবার সবাই একটু মনোযোগ দেন প্লিজ, এদিকে তাকান। এখন আমরা শিখবো ভ্যানিশিং মেথড। নাম দিছিলাম কেন? ভ্যানিশ। আপনার জীবনে কোনো ব্যক্তি যদি প্রবলেম ক্রিয়েট করে, হ্যাঁ, তাকে আপনি আপনার জীবন থেকে ভ্যানিশ করে দিবেন, উধাও করে দিবেন। ভ্যানিশ করা মানে উধাও করে দেওয়া। এই ভ্যানিশ করা মানে কাউকে মেরে ফেলা না, মানে তাকে আপনি ইগনোর করবেন। তো আমরা আমাদের অঙ্ক করার সময় যে আমাদের সাথে ঝামেলা ক্রিয়েট করবে তাকে আমরা ভ্যানিশ করে দিব, ভ্যানিশ করে দিব। ভ্যানিশ করবো কিভাবে? তার উল্টা সংখ্যা দিয়ে গুণ করে। দেখেন এইদিকে তাকান, যদি তাকান, যদি আমাদের এর উপরে, এদিকে আমরা বের করবো কিসের মান? এর মান। এই এর মান বের করতে যে আমাদের উপর ঝামেলা ক্রিয়েট করছে 1/6। এই 1/6 যদি না থাকতো তাহলেই তো এর মান চলে আসতো, তাই কিনা? তাহলে এই 1/6 কে আমার ভ্যানিশ করতে হবে। কোন সংখ্যাকে ভ্যানিশ করতে হলে ওই সংখ্যার উল্টা সংখ্যা দিয়ে গুণ করতে হয়। তাহলে 1/6 এর উল্টা কি? উল্টা করা মানে কি জানেন? উল্টা করা মানে লবকে হর, হরকে লব করা। তাহলে 1/6 এর উল্টা মানে হচ্ছে এই 6 চলে যাবে উপরে, 1 আসবে নিচে, মানে 6/1, 6/1 মানে 6। বুঝছেন? তার মানে আমি এই 1/6 কে যদি ভ্যানিশ করতে পারি তাহলে কিন্তু এর মান চলে আসবে। 1/6 কে ভ্যানিশ করতে হলে এই 1/6 কে 1/6 এর উল্টা সংখ্যা 6 দিয়ে গুণ করতে হবে। এই 6 কেটে a টু দি পাওয়ার 1, a টু দি পাওয়ার 1 মানে তার মানে আমি যদি কোনোভাবে 1/6 কে ভ্যানিশ করতে পারি তাহলে আমার এর মান চলে আসবে। আর কোন সংখ্যাকে ভ্যানিশ করতে হলে ওই সংখ্যার উল্টা সংখ্যা দিয়ে গুণ করতে হয়। এবার তাকান প্লিজ, তাহলে আমরাও কিন্তু এখানে এর মান বের করতে চাচ্ছি। তাহলে এর মান বের করতে ঝামেলা ক্রিয়েট করছে কি? এই 1/6। তাহলে 1/6 কে ভ্যানিশ করতে হলে কি করতে হবে? এই 1/6 কে মানে পাওয়ারে 6 দিয়ে গুণ। 6 দিয়ে কেন গুণ করছি? এই 6 কে কাটার জন্য, বুঝছেন? এখন আপনি কোন সমীকরণের এক পাশে যা করবেন অপর পাশে তাই করতে হয়, এটা নিয়ম, সমীকরণের নিয়ম। কোন সমীকরণের এক পাশে কোনো কিছু করা যায় না, যা করতে হয় দুই পাশেই করতে হয়, এটা নিয়ম। তাহলে আপনি এই পাশে যা করছেন এই পাশে তাই করতে হবে। এই পাশে কি করলেন আপনি? এই পাশে আপনার অঙ্ক করার সুবিধার্থে এই 1/6 কে 6 দিয়ে গুণ করছেন। তাহলে এই 6 কোথায় গুণ করছেন? পাওয়ারে। তাহলে এই পাশেও আপনাকে পাওয়ারে 6 গুণ করতে হবে। এই পাশে যা করছেন এই পাশে তাই, এই পাশে যেখানে করছেন এই পাশে সেখানে। তাহলে এই পাশে পাওয়ারে 6 দিয়ে গুণ করছেন, এই পাশেও এই পাওয়ারে 6 দিয়ে গুণ করতে হবে। এই 6 আর 6 কেটে, এই 6 আর 6 কেটে এই পাশে থাকলো a টু দি পাওয়ার 1, মানে 1 দেওয়ার দরকার নাই। আর এই 2 দিয়ে এই 6 কে কাটলে 3 বার যায়, তাহলে এখানে থাকলো হচ্ছে 2 আর উপরে পাওয়ার থাকলো 3, তাহলে a ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3। বুঝছেন বিষয়টা? তাহলে a ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, তাহলে a ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 3, আর 2 টু দি পাওয়ার 3 মানে হচ্ছে 8, তাহলে a ইজ ইকুয়াল টু 8। তাহলে আমি আবার বলছি, কোনো কিছুর মান বের করতে যায় যখনই কেউ আমাদের ঝামেলা ক্রিয়েট করবে তাকে আমরা ভ্যানিশ করে দিব। ভ্যানিশ করে দেব। কিভাবে ভ্যানিশ করব? ওই সংখ্যার ঠিক উল্টা সংখ্যা দিয়ে গুণ করলেই ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে? ওই সংখ্যার উল্টা সংখ্যা দিয়ে গুণ করলেই ভ্যানিশ হয়ে যাবে। তাহলে 1/6 কে ভ্যানিশ, কারণ শোনেন আমি বের করবো তো এর মান। এই এর মান বের করতে যাই দেখতেছি এখানে একটা ভগ্নাংশ সংখ্যা আছে। তো এই ভগ্নাংশ সংখ্যাটা যদি না থাকতো তাহলে তো এর মান চলে আসতো। তার মানে এই 1/6 কে ভ্যানিশ করা দরকার। তো 1/6 কে ভ্যানিশ করতে হলে 1/6 এর উল্টা সংখ্যা দিয়ে গুণ। 1/6 এর উল্টা সংখ্যা হচ্ছে 6, 6 দিয়ে গুণ করলে কেটে যাবে। আর এই পাশে যেহেতু 6 দিয়ে গুণ করছেন এই পাশেও আপনাকে পাওয়ারে 6 দিয়ে গুণ করতে হবে। কেন? কারণ ইকুয়াল সাইনের এক পাশে কোনো কিছু করা যায় না, ইকুয়াল সাইনের দুই পাশে করতে হয়। এখানে যেখানে এ পাশে যেখানে করছেন এই পাশে সেখানেই করতে হয়, এখানে যা করছেন এই পাশে তাই করতে হয়। বুঝছেন? নেক্সট, এইবার তাকান, এইবার দেখেন log x বেজ 4 ইজ ইকুয়াল টু 1/4 হলে x এর মান কত? তাহলে আমরা কিসের মান বের করবো? x এর মান বের করবো। তাহলে x এর মান বের করতে যায় প্রথমে log সরাতে হবে। প্রথমে কি করতে হবে? লগ সরাতে হবে। তো লগ সরানোর নিয়ম কি? লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে আছে তাকে আগে লিখতে হয়। লগের পাশে আছে 4, তাহলে 4 লিখবো, তারপর ইকুয়াল দিব। এবার কি? এই ভিত্তিতে যে থাকবে সে এই পাশে যাবে,
যাই যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। লগ সরানোর নিয়মই এটা। লগ সরানোর নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে আগে লিখবেন, তারপরে ইকুয়াল দিবেন, তারপরে ভিত্তিতে যে থাকবে সে এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এই এক্স এই পাশে যায় 1/4 কে ঘাড়ের উপর তুলে নিবে, মানে x টু দি পাওয়ার 1/4। এইবার আমাকে বলেন আমরা বের করব কিসের মান? আমরা বের করব x এর মান। এই x এর মান বের করতে যায় ঝামেলা ক্রিয়েট করছে কে? এই x এর মান বের করতে যায় ঝামেলা ক্রিয়েট করছে এই 1/4। কারণ এই 1/4 যদি না থাকতো তাহলে x এর মান চলে আসতো। তার মানে আমাকে এখন এই 1/4 কে ভ্যানিশ করতে হবে। তো 1/4 কে ভ্যানিশ করতে হলে 1/4 এর উল্টা সংখ্যা 4 দিয়ে গুণ করতে হবে, যেন 4 4 কেটে যায়, বুঝছেন? ভেরি সিম্পল। তার মানে আমাকে এই পাশে x টু দি পাওয়ার এই 1/4 কে 4 দিয়ে গুণ, এই পাশে যেহেতু পাওয়ারে 4 দিয়ে গুণ করছেন তাহলে এই পাশেও আপনাকে এই 4 এর উপরে 4 দিয়ে গুণ করতে হবে। তো 4 এর উপরে তো কিছু নাই, মানে 1 আছে, এই 1 কে 4 দিয়ে গুণ, তো এই 1 দেখানো যা না দেখানো তাই, বুঝছেন? তাহলে এই পাশে পাওয়ারে 4 দিয়ে গুণ করছেন, তাহলে এই পাশেও পাওয়ারে 4 দিয়ে গুণ, এই 4 আর এই 4 কাটা, তাহলে এই পাশে থাকলো কি x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 মানে x, আর এই পাশে থাকলো কি 4 টু দি পাওয়ার 4। তার মানে x এর ভ্যালু হচ্ছে, তাকান, x ইকুয়াল টু 4 টু দি পাওয়ার 4, তাহলে আমাদের উত্তর হচ্ছে 4 টু দি পাওয়ার 4, 4 টু দি পাওয়ার 4। কিন্তু সমস্যা হলো 4 টু দি পাওয়ার 4 আবার অপশনে নাই। তার মানে 4 টু দি পাওয়ার 4 মানে 256, কত? 256। এখন ভাইয়া 4 টু দি পাওয়ার 4 মানে যে 256, এটা সরাসরি মুখস্থ অনেকের থাকবে না, আসলেই থাকবে না। তাহলে 4 টু দি পাওয়ার 4 মানে 256 কেমনে হলো? তাহলে বলেন 4 টু দি পাওয়ার 4 কে আমি কি এখানে কি 4টা 4 না, তাহলে 4 টু দি পাওয়ার 4 কে আমি লিখবো 4 স্কয়ার ইনটু 4 স্কয়ার। কোনো সমস্যা? ভেঙে নিলাম, সরাসরি হচ্ছে না, ভেঙে নিলাম। 4 স্কয়ার মানে 16 ইনটু 4 স্কয়ার মানে 16, 16 আর 16 গুণ করলে হয় 16 স্কয়ার, আর আমরা সবাই জানি 16 স্কয়ার মানে 256। ক্লিয়ার বিষয়টা? যখন সরাসরি এই মানটা মানে মনে থাকছে না তখন এটাকে ভেঙে নেবেন, দেখবেন আপনার পরিচিত সংখ্যা চলে আসছে। নেক্সট, এবার তাকান, লগ y বেজ ঘনমূল 3, এটা কিন্তু ঘনমূল 3 ইজ ইকুয়াল টু 1/4 হলে y এর মান কত? তাহলে লগ y বেজ ঘনমূল 3 ইজ ইকুয়াল টু 15 হলে, না 15 না 1/15 না, সমস্যা নেই, 1/15 হলে y এর মান কত? সবাই একটু তাকান। তাহলে আমার প্রথম কাজ কি? আরে এটা 3 হবে, সরি। আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে লগ তুলতে হবে। y বের করতে, y কোথায় আছে? এখানে আছে। তো y বের করতে গেলে প্রথমে লগ তুলতে হবে। লগের অঙ্কের শুরুই হলো লগকে আউট করে দিয়ে, বুঝছেন? লগের অঙ্কের শুরুই হচ্ছে লগ আউট করে দিয়ে। আচ্ছা, তাহলে লগ তুলতে হলে লগ তোলার নিয়ম কি? লগ তোলার নিয়ম হচ্ছে লগের পাশে যে থাকবে তাকে আগে লিখবেন। লগের পাশে আছে এই ঘনমূল 3, তাহলে ঘনমূল 3 আগে লিখলেন। এইবার কি করবেন? এবার ভিত্তিতে যে থাকবে সে এই পাশে যায় যাকে পাবে তাকে ঘাড়ের উপর তুলে নিবে। তাহলে এইটা হচ্ছে y, তাহলে y এই পাশে যায় 1/15 কে ঘাড়ের উপর তুলে নিবে। তাকান, এবার আমরা এই ঘনমূল চিহ্ন তুলে দেন। ঘনমূল চিহ্ন তুলে দিলে কি করতে হয় মনে আছে? ঘনমূল চিহ্ন তুলে দিলে এই যে ভিতরে যে সংখ্যা আছে তার উপরে পাওয়ার 1/3 দিতে হয়। ঘনমূল তুলে দিলে পাওয়ারে দিতে হয় কি 1/3 ইজ ইকুয়াল টু y টু দি পাওয়ার 1/15। এবার তাকান কি বের করতে বলছে? বের করতে বলছে y। এবার বলেন y বের করতে যায় ঝামেলা ক্রিয়েট করছে 1/15, তার মানে 1/15 কে ভ্যানিশ করতে হবে। যে ঝামেলা ক্রিয়েট করবে তাকে ভ্যানিশ করে দিবেন, এটাই হচ্ছে আপনার নিয়ম, এর নাম ভ্যানিশিং মেথড। মান বের করতে যায় যে ঝামেলা ক্রিয়েট করবে তাকে ভ্যানিশ করে দিব, দিস ইজ ভ্যানিশিং মেথড, বুঝছেন? আচ্ছা, তাহলে এখানে ঝামেলা ক্রিয়েট করছে কি 1/15, 1/15 কে ভ্যানিশ করতে হলে কি করতে হবে? এই 1/15 এর উল্টা সংখ্যা, 1/15 এর বিপরীত সংখ্যা 15 দিয়ে গুণ। এই পাশে 15 দিয়ে গুণ করলে তো হবে না, ওই 15 দিয়ে এই পাশেও গুণ করতে হবে, একই কাজ দুই পাশেই করতে হবে। এই 15 আর এই 15 কাটা, আর এই 3 দিয়ে 15 কে কাটলে 5 বার যায়। তার মানে এই পাশে কি আছে? 3 টু দি পাওয়ার, দেখেন এই পাশে আছে 3 টু দি পাওয়ার 5, আর ওই পাশে কি? ওই পাশে y টু দি পাওয়ার 1, y টু দি পাওয়ার 1 মানে y, তাহলে y ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 5। তাহলে আমাদের উত্তর 3 টু দি পাওয়ার 5। কিন্তু অপশনে 3 টু দি পাওয়ার 5 নাই, দেখছেন? এগুলো কিন্তু আমি আগেই বলছি, এই ক্যালকুলেশনগুলো কেন জানতে হবে। 3 টু দি পাওয়ার 5 এর মান 243। বেশিরভাগ মানুষেরই মুখস্থ নাই 3 টু দি পাওয়ার 5 মানে 243, এটা বেশিরভাগ মানুষেরই মুখস্থ নাই, এটা সত্য কথা। তাহলে 3 টু দি পাওয়ার 5 যে 243, এটা যদি মুখস্থ না থাকে তাহলে কি আমি এই অঙ্কটা করবো না? অপশন দেখে কি আমি এখন বুঝবো না যে উত্তরটা মারবো না? ক্যালকুলেটর তো হাতে নাই, তাই কি না? তাহলে 3 টু দি পাওয়ার 5 কিভাবে 243 আসে? এই 3 টু দি পাওয়ার 5 কে আমি একটু ভেঙে লিখি। 3 টু দি পাওয়ার 5 মানে 5টা 3, কয়টা 3? 5টা 3, তাহলে আমি এটাকে লিখবো 3 স্কয়ার ইনটু 3 স্কয়ার ইনটু 3। এই যে এখানে 5টা 3, তাহলে এখানে 2টা 3 আর 2টা 3, 4টা 3 আর এই একটা 3, 5টা 3। তাহলে এইটাও যা এটাও তাই। এই 3 স্কয়ার হচ্ছে 9, এই 3 স্কয়ার হচ্ছে 9, এটা হচ্ছে 3, এই 9 9 81 গুণ 3। এবার 3 এর নামটা 3 অক্ষে 3, 3 আসতে 24, 243।
তো আমার কথা হচ্ছে যে এই ক্যালকুলেশন যদি আপনাকে না শেখাই ক্লাসে, তাহলে তো পড়াটা পরিপূর্ণ হলো না। কারণ পরীক্ষার হলে তো ভাইয়া অঙ্ক পারলেই হবে না, অঙ্কের এই ক্যালকুলেশনও পারতে হবে। 3^5 আপনার অপশন, এদিকে তাকান, এগুলো সালে আসা প্রশ্ন। 3^5 আসছে, বাট 3^5 অপশনে নাই, তাহলে কি এইভাবে রেখে আসবেন? হাতে তো ক্যালকুলেটর নেই। এই যে ছোট ছোট ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন গুলো আমরা ক্লাসে শেখাবো। নেক্সটে যাচ্ছি। ওকে, এবার তাকান, সবাই একটু মনোযোগ দেন। ইফ log x বেজ 144 is equal to 4, then find the value